আপনি ঠিকই বলেছেন যে আমাদের একদিকে যে রেমিটেন্সের প্রভাব সেটা কিন্তু বেশ ভালো, মানে এই $35 বিলিয়ন উপর উঠেছে। মানে এই সময় পৃথিবীর এত সংকটের পরেও যে রেমিটেন্স প্রভাব সেটা কিন্তু আসলে ঐতিহাসিক। হ্যাঁ, ওইটা হয়েছে, কিন্তু এরপরেই যে 2 মাস আমরা দেখলাম সেখানে কিন্তু এই $3 বিলিয়ন নিচে এসছে আর কি। তো যেটা আসলে বেশ লম্বা সময় ধরে $3 বিলিয়ন উপর ছিল। তো তারপরেও মোটামুটি যে অবস্থা আর কি, যে এত মধ্যপ্রাচ্য জুড়ে এত অশান্তি, তারপরেও এটা অবস্থাটা ভালো। এখন এইটা যদি না থাকতো তাহলে কি আমাদের এই যে এখন যে একটা স্ট্রং রিজার্ভ, হ্যাঁ, তো সেটা কি থাকতো কিনা? এখন এই রিজার্ভটা না থাকলে তখন কিন্তু মনে স্বস্তি থাকে না, তার কারণ আমাদের কিন্তু ক্রিটিক্যাল যে রিকোয়ারমেন্ট সেটা হলো যে 3 মাসের যে ইম্পোর্ট বিল সেটা পে করার মতো রিজার্ভ থাকতে হবে। তো এখন কিন্তু ভালো অবস্থাতে আছে মোটামুটি। তো এটা একটা স্ট্রেংথ আমাদের। আর অ্যাট দ্য সেম টাইম এই যেহেতু ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা আমাদের ভালো, তার মানে আমাদের যে এই লোন যেগুলো নিচ্ছে বিদেশ থেকে, তো সেগুলো আমরা পে করতে পারবো। মানে বিশেষ করে প্রাইভেট পাবলিক দুটো সেক্টরই তো লোন নেয়, হ্যাঁ। তো এই একটা আমাদের রিপেমেন্ট ক্যাপাসিটি আছে, তো এটা একটা ভালো ইন্ডিকেটর। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ইন্ডাস্ট্রির জন্য যে ডিমান্ড, তো সেটা বিশেষ করে যে এখানে যে মূলধন যন্ত্রপাতি এবং আমাদের কাঁচামাল, তো সেগুলোর জন্য আমাদের মোটামুটি যে রিজার্ভটা আছে ওটা ঠিক আছে। কিন্তু এখন এই মূলধন যন্ত্রপাতি তো আমদানি হচ্ছে না, এটা হচ্ছে একটা বড় সমস্যা। তার কারণ যেহেতু আমাদের এখন আসলে গ্লোবাল ডিমান্ড যেটা, সেখানে একটা শক আছে। এটার কারণে আমাদের দেখবেন যে লম্বা সময় ধরে আমাদের যে এক্সপোর্ট গ্রোথটা নেগেটিভ হয়ে গেছিলো। মাঝখানে এই যে মাসে আমরা দেখলাম যে কিছুটা পজিটিভ এসেছে, কিন্তু তারপরেও গত বছরের তুলনায় কিন্তু আমরা ভালো অবস্থাতে নেই। সুতরাং সব মিলিয়ে আমাদের যে এক্সটার্নাল সেক্টর যেটা আপনি বলছিলেন, তো সেই জায়গাতে যেমন স্বস্তি আছে, অস্বস্তিও আছে। তো এটা একটা বিষয়। এই যে ডোমেস্টিক যে ইন্ডিকেটরগুলো আছে, যেমন গ্রোথ নিয়ে পরিষ্কার করে আইএমএফ বলেছে যে, বা এডিবিও বলছে, বিশ্বব্যাংক বলছে যে এই 3.5% থেকে 4 এরকম এর মধ্যে থাকবে। কিন্তু ওরা বেশি করে বলছে যে এটা, বেশি করে আইএমএফ এর যে প্রতিনিধি দল এলো তখন কিন্তু তারা 3.5-এর কথা বলেছে। তো এখন এই অবস্থায় 3.5% গ্রোথ মানে হচ্ছে যে সেই 80-র দশকের 90-এর দশকের শুরুতে যেরকম গ্রোথ ছিল। তো বাংলাদেশের অর্থনীতির আকার এখন কত, যে $511 বিলিয়ন। তো এইটার এই 3.5% গ্রোথ দিয়ে আমাদের এফডিআই আসবে না কোনোভাবেই মেনে না। হ্যাঁ, এফডিআই আসবে না এখানে। তার কারণ এই তারা যখন গ্লোবাল কোম্পানিগুলো যখন বাংলাদেশের বিষয়ে ডিসিশন নেয় বা যে কোনো একটা ইনভেস্টমেন্টের ডিসিশন নেয়, তখন কিন্তু তারা দেখে যে ওইখানকার ইকোনমিক গ্রোথ কতটুকু। তো আর অন্যান্য যে সমস্যাগুলো, সেটা হলো যে এই যে বে টার্মিনালের যে প্রবলেমটা হয়েছে, এখন সেটা কোনো টাইমলাইনও নেই যে কবে ঠিক হবে। তো এই সব মিলে আমার কাছে মনে হচ্ছে যে ইনভেস্টমেন্ট, বিশেষ করে প্রাইভেট ইনভেস্টমেন্টের অবস্থা খুব একটা ভালো নয়। এবং ইনভেস্টমেন্ট যদি ভালো না থাকে তাহলে সেই ক্ষেত্রে তো আমাদের জব ক্রিয়েশন হবে না, পভার্টি রিডাকশন হবে না। আপনি শুরুতে যেটা বললেন যে আমাদের যে এখন ইনফ্লেশন রেট, তার চাইতে কিন্তু ওয়েজের গ্রোথটা সেটা কিন্তু কম। এই কারণেই 2022-এ যতটুকু আমাদের যে পভার্টি ছিল, সেই পভার্টিটা বেড়ে গেছে। এখন নতুন করে যে বিশ্বব্যাংক যেটা বলছিল যে 3 মিলিয়ন মানুষ হতে দারিদ্র্য সীমা নিচে চলে যাবে, তো সেটা কিন্তু হয়ে গেছে মনে হচ্ছে। দেখেন এই অবস্থায় আসলে মনে হচ্ছে যে এক ধরনের স্ট্যাবিলিটি আছে, কিন্তু এই স্ট্যাবিলিটিটা আসলে এক ধরনের যে লো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপ এটাকে বলেন ইকোনমিস্টরা, তো সেই জায়গাতে আমার মনে হয় যে ঢুকে গেছি আমরা।